প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের কর বিধি চ্যাপ্টারের একদম প্রথম দিকের বেতন খাতে আয় চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো বেতন খাতে আয় এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই অঙ্ক এসে থাকে। তো আপনারা যদি একটু সহজভাবে টেকনিকগুলো ফলো করেন, বেতন খাতে আয় অতি সহজেই আমরা সমাধান করতে পারব। তো বেতন খাতে আয় বলুন আর ট্যাক্সেশন ইন বাংলাদেশের যতগুলো চ্যাপ্টারের কথাই বলুন, প্রতি বছরই জুন মাসে এর কিছু নিয়ম পরিবর্তিত হয়। সেক্ষেত্রে আমাদের এই নতুন নিয়ম অ্যাপ্লাই করে অঙ্ক করাটাই বেটার। তো এবছরও জুন মাসে কিছু নিয়ম নীতি চেঞ্জ হয়েছে। তো আমরা চেষ্টা করব ওই জুন মাসে যে নিয়ম নীতিগুলো চেঞ্জ হয়েছে তার আলোকে এই অঙ্কগুলো সমাধান করার জন্য। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে একক ব্যক্তির কর নির্ধারণের ক্ষেত্রে কি কি নতুন নীতিমালা চেঞ্জ হয়েছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই নিয়ম অনুযায়ী আমাদের আসলে অঙ্ক করতে হবে। তো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের মূল অঙ্কে। তো মূল অঙ্কে এখানে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বেতন খাতে আয় জিনিসটা কি। বেতন খাতে আয় হচ্ছে একজন ব্যক্তি, সে সরকারি কর্মকর্তা হোক বা বেসরকারি কর্মকর্তা হোক, সে বেতন খাত থেকে আসলে কি কি ধরনের ইনকাম সে করতেছে। তো বেতন খাত থেকে সে যতটুকু ইনকামই করবে তার উপর সে যে কর সরকারকে দিতে হবে, মূলত সেটাই হচ্ছে বেতন খাতে আয়। তো আমাদের এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অঙ্ক করার শুরুতেই যে যে ব্যক্তির অঙ্ক আমরা করতেছি এই ব্যক্তি কি সরকারি কর্মকর্তা নাকি বেসরকারি কর্মকর্তা। কারণ সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আসলে এক ধরনের হিসাব হয় এবং বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে অন্য ধরনের হিসাব হয়। তো আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2011 সালে যে অঙ্কটা এসেছে এটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, তো দেখা যাবে যে প্রথমে লেখা আছে জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। সেহেতু বেসরকারি ব্যাংক, সরকারি কর্মকর্তা হলে আমি আগেই বলেছি এর হিসাব ভিন্নভাবে হয়। তো উনি বেসরকারি কর্মকর্তা, 2024 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ। তো তার আয়ের সেক্টরগুলো বাদ দিয়ে আমরা দেখি যে করণীয় কি। এখান থেকে আমাকে বলছে যে জনাব শাকিল আহমেদ মোট আয় ও কর দায় নির্ণয় করো। মোট আয় এবং কর দায় নির্ণয় করো। তো আমরা প্রথম মোট আয় নির্ণয় করার চেষ্টা করব যে আসলে মোট আয় কি। তো ছক করার ক্ষেত্রে করদাতা লিখবো আমরা জনাব শাকিল আহমেদ, তার যদি 3 নাম্বার থাকলে আসলে 3 নাম্বার এগুলো থাকে না, এগুলো কিছু দেওয়া লাগে না, এগুলো যা আছে এভাবে শুধু লিখে দিলেই হয়। কিন্তু করবর্ষ এবং আয়বর্ষ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের এই অঙ্কটা শুরু হয়েছে 24 সালে। কত সালে? 24 সালে। 24। তো আমরা যখন কর বর্ষ লিখব তখন লিখব 24-25, কারণ ব্যবসায়িক বছর মূলত 30 জুন তারিখে শেষ হয়। তো এখানে দেওয়া আছে 2024। তো আমরা যখন কর বর্ষ লিখব তখন লিখব 2024-25, এবং আয় বর্ষ এর থেকে এক বছর কম হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আয় বর্ষ সর্বদা এক বছর কম হবে। তাহলে আয় বর্ষ কত? 2023-24। তো আমরা অঙ্কটা যদি শুরু করি তাহলে 1 নম্বরে বলছে মাসিক মূল বেতন কত? 40,000 টাকা। যেহেতু তার 12 মাসের হিসাব, তাহলে মাসিক মূল বেতন যদি 40,000 টাকা হয় তাহলে আমরা লিখব বেতন 40,000 গুণ 12, তাহলে কত হয়? 4,80,000। তো এটা লেখার আগে অবশ্যই আমাদের চাকরি হতে আয় লিখে নিতে হবে। ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই ধারার যদি আপনি না লেখেন তাহলে শিক্ষক ইচ্ছা করলে আপনাকে মার্ক কমিয়ে দিতে পারে। তো এই ধারাগুলো আমাদের মুখস্থ করাটাই হচ্ছে বেটার। তো চাকরি হতে আয় আসল ধারা 32 থেকে 34। তো আমরা মাসিক মূল বেতন শুরুতে নিলাম। এরপর যদি অন্যান্য ভাতা সমূহ থাকে সেগুলো আমরা একটা শিরোনাম দিব, ভাতা সমূহ। এবং দ্বিতীয় নাম্বার দেখেন যে মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, তাহলে আমরা মহার্ঘ ভাতা নিব মূল বেতনের 20%। মূল বেতন কোনটা? মূল বেতন হচ্ছে এই মাত্র যে আমরা 4,80,000 টাকা নির্ণয় করলাম, এটাই হচ্ছে মূল বেতন। তো মূল বেতনটা কত?
মূল বেতনটা নিলাম, এবার মহার্ঘ ভাতা কত হবে? মূল বেতনের 20%। তাহলে আমরা এই যে মহার্ঘ ভাতা দেখিয়েছি মূল বেতনের 20%। তো এরপর যদি আমরা চলে যাই তাহলে 3 নম্বরে আছে চিকিৎসা ভাতা মাসিক 2000 টাকা। তো আমরা নিব চিকিৎসা ভাতা মাসিক 2000 টাকা হলে 12 মাসে কত? 24,000 টাকা। তো সেটাও আমরা দেখালাম। এবার 4 নম্বরে যদি আসি, উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। তাহলে আমাদের মূল বেতন ছিল কত? মাসিক 40,000 টাকা। তাহলে উৎসব বোনাস যদি দিতে হয় তাহলে 2 মাসের যদি মূল বেতনের সমপরিমাণ আমরা দেই তাহলে হবে 2 মাস। তাহলে 40,000 এক মাস এবং 40,000 2 দিয়ে গুণ দিলে আমাদের 2 মাসের মূল বেতনের সমপরিমাণ যে বোনাসটা আছে সেটা নেওয়া হয়ে যাবে। তো আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে বোনাস উৎসব কত? 40,000 গুণ 2, 80,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা বলছে কত? মাসিক 1500 টাকা, প্রকৃত খরচ 1200 টাকা। আসলে আপ্যায়ন ভাতায় মাসিক যে 1500 টাকা আছে এটাই নিতে হবে। প্রকৃত খরচটা আমরা প্রকৃত খরচটা দেখাবো না, আমরা আপ্যায়ন ভাতা যে মূলটা আছে 1500 টাকা এটা দেখাবো। তাহলে 1200 টাকা করে 1500 টাকা করে 12 দিয়ে গুণ দিলে 18,000 টাকা হয়। এরপর বলছে যে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের কয় পার্সেন্ট? 60%। তাহলে বাড়ি ভাড়া ভাতা হচ্ছে আবাসন সুবিধা। তাহলে আবাসন সুবিধা নিব কত? মূল বেতন ছিল 4,80,000 টাকা, সেটার কত পার্সেন্ট নিতে হবে? 60%। তাহলে আমরা নিলাম 2,88,000 টাকা। এরপর বলছে যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। তো যাতায়াত ভাতাটা যদি আমরা দেখাই মাসিক কত? 3,000 টাকা। তো এইখানে আমরা দেখালাম যাতায়াত ভাতা 3,000 গুণ 12, 36,000 টাকা। কিন্তু যাতায়াত ভাতা সম্পূর্ণটাই অকরধার্য। তো আমরা দেখালাম বাদ অকরধার্য 36,000 টাকা কিছুই থাকে না। এরপর বলছে যে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ ওই তহবিলে জমা দেন। তো তাহলে আমরা দেখাইলাম স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা মূল বেতনের 10%। তাহলে মূল বেতন ছিল 4,80,000 এবং সেটার উপর আমরা নিলাম কত? 10%। তাহলে 48,000। এখন সবগুলা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসে কত? 10,34,000 টাকা। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে হবে অব্যাহতিপ্রাপ্ত অংশ। তো অব্যাহতিপ্রাপ্ত অংশ হচ্ছে ষষ্ঠ তফসিলের এক দফা অনুযায়ী চাকরি হতে যে আয় হবে এটার 1/3। কতটুক? 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের আয় হয়েছিল 10,34,000, এর 1 ভাগের 3 ভাগ কত আসলো? 3,44,667 টাকা। তো এক্ষেত্রে বলছে যে এই বা 4,50,000 টাকার যেটি কম, 4,50,000 টাকার যেটি কম, তাহলে অবশ্যই কম হয় আমাদের এইটা। তাহলে আমরা এটা এই পাশে দেখাই দিলাম। তো এটা বাদ দেওয়ার পরে আমাদের চাকরি হতে মোটায় আসে কত? মোটায় আসে 6,89,333। এক্ষেত্রে এখন আমাদের মূলত কর দায় করতে বলছে, কিন্তু কর দায় করতে হলে আমাদের অবশ্যই কর রেয়াত নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? কর রেয়াত। কর রেয়াত ছাড়া কর দায় করা সম্ভব নয়। তো এখানে আমাদের নিচে উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ। এখানে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের কর রেয়াতে কি কি যাবে। ঠিক আছে, তো প্রথমেই আছে পারিবারিক ব্যয়। পারিবারিক ব্যয় হচ্ছে নিজের ব্যক্তিগত খরচ। তো ব্যক্তিগত খরচ আমরা কখনোই দেখাবো না, তাই এটা কি হবে? এটা যাবে না। এরপর আমরা যদি দেখি খ নম্বরে বলছে জীবন বীমা প্রিমিয়াম পলিসির মূল্য 1,50,000 টাকা এবং 10,000 টাকা। আমরা দেখালাম জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা, কিন্তু পলিসির মূল্য যদি দেওয়া থাকে তার 10% দেখাতে হয়। তাহলে কত? সর্বোচ্চ সীমা তার 10%। তাহলে 1,50,000-এর 10% হবে কত? 15,000 টাকা। এখানে দেখাবো আমরা মূলত 1,50,000-এর 10%। 1,50,000-এর 10%। তাহলে কত হয়? 1,50,000-এর 10% দিলে 15,000 টাকা। তাহলে এখানে আমরা 15,000 টাকা এখানে দেখালাম। এরপর যদি আসি যে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করা, তাহলে শেয়ার করাটা আমাকে এখানে দেখাতে হবে যে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার করায়।
তাহলে আমরা দেখালাম তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করে কত টাকা শেয়ার করা গেছে, 30,000 টাকা। তাহলে এখানে আমরা 30,000 দেখিয়ে দিলাম। এরপর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বলছিল 8 নম্বর সমন্বয় যে তিনি তার মূল বেতনের 10% অনুমিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন এবং নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দেন। মানে উনিও যা দেন এবং নিয়োগকর্তাও তাই দেন। এক্ষেত্রে আমাদের দুজনেরটাই এখানে কর রেয়াতে দেখাতে হবে। তো দুজনেরটা দেখালে একজনেরটা আসছিল কত, এই যে আমরা যদি অঙ্কের ভিতরে যাই যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দেন 48,000 টাকা, তাহলে দুজনেরটাই যদি আমাকে নিতে হয় তাহলে 2 দিয়ে গুণ দিয়ে নিতে হবে। তাহলে সেটি আমরা দেখিয়েছি 2 দিয়ে গুণ দিয়ে। ওকে, তারপরে আমার আসলো কত, এই তিনটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসে 1,36,000 টাকা। এই কর রেয়াতের এরপরে হচ্ছে কর রেয়াতের সীমা নির্ণয় করতে হবে। এই সীমার আবার 3টা অংশ। সীমার কয়টা অংশ? 3টা অংশ। সেটা হচ্ছে প্রথম অংশে আমাদের নিতে হবে আমাদের যে মোট আয় হয়েছিল, মোট আয় হয়েছিল কত, 6,89,333। এটা নিতে হবে 3%। কয় পার্সেন্ট? 3%। 6,89,333-এর 3% কত টাকা? 20,680 টাকা। এরপর যদি খ নম্বর আমরা দেখি, খ নম্বরে নিতে হবে আমাদের যে এই যে 1,36,000 টাকা এখানে আমরা নির্ণয় করছিলাম যে বিনিয়োগ ও দান সমূহ, এই 1,36,000 টাকা নিতে হবে 15%। কয় পার্সেন্ট? 1,36,000-এর 15%। এরপর 3 নম্বরে নিতে হবে সর্বোচ্চ সীমা, এটা সরকার নির্ধারিত 10 লাখ টাকা। এখন দেখতে হবে এই যে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, এই তিনটার মধ্যে যেটি কম, কোনটা কম? আমরা দেখতে পাচ্ছি যে 20,400 টাকাই আসলে কম। তাহলে হয়ে গেল আমাদের কর রেয়াত। এরপর আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে কর দায়, এবং কর দায় যেহেতু আমাদের নতুন নিয়মে নির্ণয় করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা নতুন নিয়মটাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এক্ষেত্রে এখন আমরা নির্ণয় করব কর দায়। তো কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি নির্ণয় দেখতে হবে, সেটা হচ্ছে মোট করযোগ্য আয়। তাহলে মোট করযোগ্য আয় আমরা একটু আগে নির্ণয় করে এসেছি। মোট করযোগ্য আয় কত? মোট করযোগ্য আয় ছিল 6,89,333। কিন্তু এখানে আমাদের যদি গ নাম্বারে আমরা দেখি, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান ছিল 20,000 টাকা। তো এই ত্রাণ তহবিলের দানটা এখান থেকে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিলাম প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান 20,000 টাকা। এরপর নিট করযোগ্য আয়, নিট করযোগ্য আয় কত? 6,39,333। তো আমাদের এই যে 2025 সালের জুন মাসে যে বাজেট হলো, সেই বাজেটের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে 3,75,000 টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না, 0%। তো আমাদের ওনার আয় ছিল 6,69,333। তো এটা থেকে আমাদের কর দেওয়া লাগবে না কত টাকার উপরে? 3,75,000 টাকার উপরে। তাহলে 3,75,000 টাকার উপরে আমাকে কোনো কর দিতে হবে না। তাহলে এটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের টাকা আসে 2,94,333। 2,94,333। তাহলে আমাদের বলছে যে পরবর্তী 3 লাখ টাকার উপর হবে 10%, কিন্তু আমাদের পরবর্তী 3 লাখ অতিক্রম করেনি, 3 লাখের নিচেই আছে। 2,94,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট দেখাবো? 10% দেখাবো। তাহলে 10% আসে 29,433। এরপর এখানে আর কিছু নাই, এই একটাই আছে, এটি আমরা নিচে নামিয়ে দিলাম যে মোট কর দায় আমার কত হলো? মোট কর দায় হলো 29,433। এখন কর রেয়াতের পরিমাণ, কর রেয়াতের পরিমাণ আমরা কোথায় পাবো? তা আমরা এখানে করে রেখে এসেছিলাম যে 3টা কর রেয়াত, এই যে 3টা করে রেখে এসেছিলাম। আমাদের সর্বনিম্ন ছিল কত? 20,400 টাকা। তো এই 20,400 টাকা এখান থেকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিয়ে দিলাম 20,400 টাকা। তাহলে আমাদের প্রদেয় কর, মানে সরকারকে আসলে কত টাকা আমাকে প্রদেয় কর হিসেবে দিতে হবে, এটা হচ্ছে 9,033 টাকা। 9,033 টাকা। তো এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।